রুদ্ধশ্বাস ম্যাচের এক লড়াই। বিশ্বকাপের চলতি আসরের সবচেয়ে আলোচিত দল কেপ ভার্দের স্বপ্নভঙ্গ। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়ে ভার্জিন হাজুজু কাটাতে ব্যর্থ হলেও কঠিন পরীক্ষা দিয়ে নক আউট পর্বের অন্যতম বড় অঘটন থেকে বাঁচল লিওনেল মেসির আর্জেন্টিনা। জয়টাই কি সব সময় শেষ কথা? 3-2 গোলে হারলেও ফুটবল বিশ্বের মন জয় করে বাজিগর বনে গেছে লড়াকু কেপ ভার্দে। দুর্দান্ত গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে নিজের অবস্থান আরও শক্ত করার পাশাপাশি টানা 8টি বিশ্বকাপ ম্যাচে গোল করার বিরল কীর্তি করেছেন লিওনেল মেসি। টাই ব্রেকারে অস্ট্রেলিয়াকে 4-2 ব্যবধানে ধুলোয় মিশিয়ে 92 বছর পর ফিফা বিশ্বকাপের শেষ 16তে মোহাম্মদ সালাহ মিশর। অন্য ম্যাচে জন আরিয়াসের একমাত্র গোলে ঘানাকে হারিয়ে পরের রাউন্ডে ছন্দে থাকা কলম্বিয়া। এদিকে রাউন্ড অফ 16-এর প্রথম ম্যাচে রাত 11টায় মুখোমুখি হচ্ছে কানাডা এবং মরক্কো। রাত 3টায় শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্যে দুরন্ত গতিতে এগিয়ে চলা ফ্রান্স লড়বে প্যারাগুয়ের বিপক্ষে। দর্শক, কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে কে কার প্রতিপক্ষ, শিরোপার দৌড়ে কারা এগিয়ে, এছাড়া দলগুলোর চুলচেরা পারফরমেন্স নিয়ে আরটিভির প্রতিদিনের আয়োজন কিক অফ। পুরো আয়োজনে আপনাদের সবার সঙ্গে রয়েছি সবসময় মতো আমি নাজমুন মিম। বিশ্লেষণের জন্য আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও ক্রীড়া বিশ্লেষক এম কায়সার। ওয়েলকাম টু দ্য শো। থ্যাংক ইউ মিম। ওকে দর্শক, জানিয়ে রাখছি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে রেইজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারির সৌজন্যে। আমি তো কি বলবো বুঝতেই পারছি না, শুরুটা যে করব আনন্দ নিয়েই করছি, বিকজ আর্জেন্টিনা কেপ ভার্দের একটা মনে হচ্ছিল ফাইনাল ম্যাচ দেখে ফেলেছি। এত আনন্দ, এত এক্সাইটমেন্ট। আগে আপনার এক্সাইটমেন্ট শুনতে চাই। না, আপনি যেভাবে বলছিলেন ইন্ট্রোতে, সেটার মধ্যে কিন্তু আপনার এই প্রশ্নের উত্তরটা রয়েছে, যেটা বলছিলেন যে ম্যাচ জয়টা কিন্তু সবসময় আসল কাহিনী কিন্তু বলে না। স্কোর লাইন হয়তো বলছে জয়, কিন্তু এই ম্যাচ হেরেও যে জেতা যায়, মানে যেটাটা আপনি কোট আনকোট করে বলি যে জয়ী হওয়া যায়, সেটা কিন্তু কেপ ভার্দে করে দেখিয়েছে। আপনার ইন্ট্রোর মধ্যে খুব চমৎকার একটা কথা ছিল, সেটার প্রেক্ষিতে আমি বলি, সেটা হলো যে হেরেও যে জেতা যায় সেই কিন্তু আসল বাজিগর। এবং এই ম্যাচটা জিতে কিন্তু সেটা কিন্তু দেখিয়ে দিয়েছে কেপ ভার্দে। দুর্দান্ত খেলেছে তারা যে প্ল্যান নিয়ে খেলতে নেমেছিল, সেই প্ল্যানটা তারা 100% এক্সিকিউট করেছে। আমি নিজেও খুব সম্ভবত একটু ভুল চিন্তায় ছিলাম যে তারা খুব সম্ভবত যে লো ব্যাক ডিফেন্স করবে। লো ব্যাক ডিফেন্স মিনস আপনি গোলকিপারের একেবারে নিচে নেমে আপনার ডি বক্সের ভিতরে থেকে ডিফেন্স করাটা, কিন্তু তারা সে ডিফেন্স করেছে, কিন্তু লো ব্যাক ডিফেন্স করেনি। তারা কিন্তু হাই লাইন ডিফেন্স করেছে। হাই লাইন ডিফেন্স মানে একটু ডি বক্সের উপরে থেকে বা ডিফেন্স করাটা, এবং সেটা তারা করেছে কি কারণে? কারণটা হলো যে মিডফিল্ডটা যাতে তারা দখলে রাখতে পারে, একদম উপরের দিকে উঠে দ্রুত আক্রমণে যেতে পারে। এই মানে তাদের যে আক্রমণের সিস্টেমটা বা পরিকল্পনাটা 100% সেটা তাদের কাজে দিয়েছে। দুর্দান্ত আপনার ডিফেন্স করেছে এবং পরিশ্রম করেছে, পুরোটা দল পরিশ্রম করেছে, 11টা জন খেলোয়াড়ই পরিশ্রম করেছে। ইভেন আপনি গোলকিপার যা করেছেন কোনো অংশে কম না। আপনি দেখবেন যে তিনি কিন্তু রিস্ক নিয়েছেন, যে বেশ কয়েকবার তিনি কিন্তু ক্যারি করেছেন, ড্রিবলিং করেছেন, বল কিন্তু ড্রিবলিং করেছেন এই সামনে থাকা একজন প্লেয়ারের কাছ থেকে। অর্থাৎ তিনিও কিন্তু খেলার আপনি সেই প্লেয়ারদের মধ্যে একটা ড্রিবলিংয়ের একটা পার্ট হিসেবে ছিলেন, যদি একটু রিস্কি। আর আপনার তারা যা করতে চেয়েছিল এই ম্যাচে, যেভাবে আর্জেন্টিনাকে আটকাতে চেয়েছিল, সেটা তারা পেরেছে। কিন্তু এর মাঝখানেও আর্জেন্টিনা গোল বের করে নিতে পেরেছে এবং সেই গোলটা তারা শোধও করেছে। এবং সেকেন্ড গোলটা যে তারা সমতায় যেটা নিয়ে এসেছে, দ্যাট ওয়াজ দ্য বিউটিফুল গোল অফ দিস টুর্নামেন্ট। কোনো সন্দেহ নেই। এখন পর্যন্ত আমি সবগুলো ম্যাচ দেখেছি, দুটো একটা ম্যাচ বাদে, যে ম্যাচগুলোর গুরুত্ব তেমন নেই বিশ্বকাপে, একটু র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত এই গোলটা, যে অ্যাঙ্গেল থেকে তিনি এই গোলটা করেছেন এবং যেভাবে আপনি এমিলিয়ানো মার্টিনেজকে তিনি পরাস্ত করেছেন, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। এই গোলের কোনো তুলনা নেই। এবং এই কারণে তিনি গোল করার পর একটু অতিমাত্রায় উৎসাহিত হয়ে গিয়েছিলেন এবং তিনি গ্যালারিতে চলে গিয়ে তার খুব সম্ভবত ফিয়ান্সের কাছে গিয়ে তাকে জড়িয়ে দিয়েছিলেন। এখানে আমার মনে হয় যে এই জায়গাটা তারা কিছুটা হলেও কনসেন্ট্রেশনটা হারানোর কারণেই কিন্তু আপনি দেখুন তারা পরবর্তীতে যে গোলটা খেয়েছে একেবারে শেষের দিকে এসে, সেই গোলটা ধরুন আপনি, কিন্তু কায়েস ভাই কেন যেন মনে হচ্ছিল ডিফেন্ডারকে এখানে কিছুটা তাকে জায়গা করে দিচ্ছিল কিনা, বিকজ তাকে আমরা দেখছি তিনি যখন শটটা মারলেন তখন কিছুটা ডিফেন্ডার মনে হচ্ছিল এখানে একটু স্পেস করে দিচ্ছেন। না, যেই জায়গা থেকে তিনি শটটা নিতে পারেন এটা ডিফেন্ডারের চিন্তায় আসেনি। কারণটা হলো যে দ্যাট ওয়াজ দ্য মোস্ট ডিফিকাল্ট অ্যাঙ্গেল, একদম ডিফিকাল্ট অ্যাঙ্গেল। আপনার পায়ে যখন শট থাকবে তখন আপনি গোল করার জন্য যে জিনিসটা করবেন যে আপনি অ্যাঙ্গেলটা আরেকটু সুন্দর অ্যাঙ্গেল খুঁজবেন, সহজ অ্যাঙ্গেল খুঁজবেন, কিন্তু তিনি সেই ডিফিকাল্ট অ্যাঙ্গেল থেকে শট নিয়েছেন। এই কারণে আপনার কাছে মনে হচ্ছে যে ডিফেন্ডার যারা ছিলেন তারা বোধহয় তাকে শট করার জায়গা করে দিয়েছিলেন। ডিফেন্ডারদের চিন্তাও ছিল না যে এখান থেকে শট আসতে পারে, এবং ইভেন গোলকিপারের চিন্তা ছিল না। দেখুন গোলকিপার প্রচন্ড বাঁক নিয়েছে, বল কিন্তু সুইং করেছে, দুর্দান্ত সুইং করেছে, আপনি বাঁক নিয়েছে এক্সেলেন্ট কায়দায়, ইটস অ্যামাজিং আর কি। এটা যদি মেসি গোল করতেন তাহলে বলতাম যে না, এটা তো মেসি স্টাইল গোল, মেসির জন্য এটা যথেষ্ট না। বাট আমরা এতটুকুই বলতে পারি, ম্যাজিক কেপ ভার্দেও দেখিয়েছে দুর্দান্ত পারফরম্যান্স। আর গোলকিপারের কথা, আমার মনে হয় কেপ ভার্দে যে ফ্যান বেস তৈরি হয়েছে
ভোজিনহার বোধহয় আলাদা ফ্যান বেস তৈরি হয়েছে, তিনি এত সেভ করেছেন, মেসির কয়েকটা গোলও তিনি সেভ করেছেন, মানে আউটস্ট্যান্ডিং ছিল। রাইট, আমি সেটাই লিখেছিলাম, আমি আমার লেখা লিখেছি একটা লেখার মধ্যে, ওটার মধ্যে তাই বলেছি যে আপনি আর্জেন্টিনা হয়তো পরের রাউন্ডে চলে যাচ্ছে, আপনি গ্রুপ অফ 16-এ তারা খেলছে, হ্যাঁ, কিন্তু প্রবলেমটা হলো যে আপনি এই ম্যাচে কেপ ভার্দেকে সবাই মনে রাখবে, বিশ্বকাপ তাদের জন্য শেষ হয়ে গিয়েছে, বিশ্বকাপ থেকে তারা আর সামনে বাড়তে পারেনি, ট্রফি জেতা তো অন্য বিষয়, আর্জেন্টিনাকে তারা হারাতে পারেনি, কিন্তু যে কায়দায় তারা এই ম্যাচে লড়াই করেছে আমি মনে করি যে সেটাই কিন্তু অনেক বড় একটা সাহস, গর্বের একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে। তারা জানিয়ে দিয়েছে যে ইয়েস, আমরা যে প্রথম ম্যাচটা স্পেনকে আটকে দিয়েছিলাম এই প্রথম ম্যাচে গোলশূন্যভাবে সেই ম্যাচটা শেষ হয়েছিল, সেই ম্যাচে স্পেনকে আটকে দেওয়ার পর অনেকে মনে করেছিল যে নতুন বিশ্বকাপে খেলতে এসেছে, এরকম ঘটনা তো হতেই পারে, একটা ফ্লুক, কিন্তু তারপরেও তারা পরের দু ম্যাচেও উরুগুয়ের সাথে 2-2 গোলে ড্র করেছে, সৌদি আরবের সাথেও ড্র করেছে, এবং এই ম্যাচেও তারা যে কায়দায় খেলেছে তাতে বলাই যেতে পারে যে দে আর নট ফ্লুক, তারা কিন্তু তাদের পারফরমেন্সটা ফ্লুক না, দে আর কামিং, তারা উঠে আসছে। আর গোলকিপারের কথা আলাদা করে বলতেই হয়, প্রত্যেকটা ম্যাচে তিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন, এই ম্যাচেও তিনি অন্তত 3টা থেকে 4টা নিশ্চিত গোল মিস করেছেন, বিশেষ করে মেসির তো হ্যাট্রিক হয়ে যেত, মেসির অন্তত 2টো নিশ্চিত গোল তিনি ঠেকিয়ে দিয়েছেন। তো সবকিছু মিলে হ্যাটস অফ টু দেম, কোনো সন্দেহ নেই তারা মাথা উঁচু করে এই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। আর গোলকিপারের কথা একটু দুঃখ লাগছে যে তার বয়সটা অনেক বেশি হয়ে গিয়েছে, নাহলে তার বয়স যদি একটু কম থাকতো, তারপরেও তার বয়স অনুযায়ী তিনি যে পারফর্ম করেছেন, এই বিশ্বকাপে পারফরমেন্স করেছেন, আমি বলতে চাচ্ছি যে তিনি যদি তার একটু বয়স কম থাকতো তাহলে দেখতেন যে আপনি ইউরোপিয়ান কোনো লিগে খেলার সুযোগটা পেতেন, তার খেলা আমরা আরো উপভোগ করতে পারতাম। দারুণ দারুণ একটা গোল মেসির আমি এখানে আনতে চাইবো, যে মেসি একটা গোল করেছেন ডিরেক্ট গোলকিপারের সাথে, তিনি 1-1 ছিলেন, সো সেই গোলটাকে আমরা মেসির কাছ থেকে এক্সপেক্ট করতে পারি কিনা, তিনি মিস করেছেন সেই গোলটা। রাইট, গোলটা মিস করেছেন, সেটা মেসির মতো খেলোয়াড়ের কাছ থেকে এরকম ভাবে গোলকিপারকে একেবারে সামনে পেয়ে মিস করাটা উচিত হয়নি, কিন্তু আপনাকে কৃতিত্ব দিতে হবে গোলকিপারকেও, কারণ গোলকিপার সেখানে শুয়ে বসে যেভাবে পা দিয়ে বলটা ঠেকিয়েছেন সেটা এক্সেলেন্ট কাজে হয়েছে। তবে মেসি স্কালোনি কিন্তু একটা কথা বলেছেন তিনি, যে আমরা পুরোটা টাইমে, মানে 120 মিনিটের একটা খেলা, যে 120 মিনিটের খেলা তাদের যে টেনশন তারা ছিল, যে প্রেসারে আর্জেন্টিনাকে রাখা হয়েছে, মানে তারা র্যাঙ্কিং এ নাম্বার 1 এন্ড কেপ ভার্দে, সো রাইট, তারা বিশ্বকাপ জিততে এসেছে, আর কেপ ভার্দের এটা প্রথম বিশ্বকাপ, তারা বিশ্বকাপের শিরোপা অক্ষুণ্ণ রাখতে এসেছে, আর কেপ ভার্দে এসেছে এখানে জাস্ট একটা পার্টিসিপেটরি দল হিসেবে। তারপরে তারা যে পারফরমেন্স করেছে, যে পারফরমেন্স তারা দেখিয়েছে, খুব একটা আপনি সমীহ করে খেলা তো অবশ্যই উচিত, কিন্তু তারপরে তারা মাঠে কাউকে সমীহ করেনি, তারা বোঝাতে চেয়েছে যে আমরাও কিন্তু কোনো অংশে কম যাই না। খুব সম্ভবত 67 তাদের র্যাঙ্কিং, আর আর্জেন্টিনার র্যাঙ্কিং নাম্বার 1 হয়ে রয়েছে, তো নাম্বার 1-এর সাথে 67 যখন আপনার লড়াই করবে, এক ধরনের একটা 64 নাম্বার, মানে তারা, মানে লিটারালি এটাই সবাই ভাবছিল কায়সার ভাই যে 64 এর সাথে তো পারবেই না, বাট আমরা মানে 64 হয়ে কেপ ভার্দে তারা তো জিততে পারবে না, কিন্তু অনেকেই আর্জেন্টিনার যারা ফ্যান না তারা ভাবছিল যে কেপ ভার্দে জিতে যাক, অনেকটা কিন্তু সেরকমটাই হয়েছে। মানে ওয়েল, আর্জেন্টিনা যখনই খেলে তখন আর্জেন্টিনার যারা সমর্থক না তারা তো সবসময় কিন্তু আপনি আর্জেন্টিনার বিপক্ষে যে তাকে সমর্থন করে, বাট এই ম্যাচে কেপ ভার্দে আসলে দেখিয়ে দিয়েছে যে ডিজার্ভ টু উইন, কিন্তু তারা দুঃখজনকভাবে তারা জিততে পারেনি, আর যদি জিততো তাহলে এটা সবচেয়ে বড় অঘটন হতো, কোনো সন্দেহ নেই, এবং জেতার পজিশনে তারা এক সময় ছিল, তারা যে জিনিসটা চেয়েছিল যে তারা ম্যাচটা যত ডিপে নিয়ে যাবে, ম্যাচটা আপনার এক্সট্রা টাইমে নিয়ে যাবে, সেটা তারা সমর্থ হয়েছে। তারপরে তারা অপেক্ষা করছিল টাই ব্রেকারের জন্য, টাই ব্রেকার যদি হতো তাহলে এটা কিন্তু ইভেন ম্যাচ একটা হয়ে যেত, কারণ দু দলেরই গোলকিপার খুব দক্ষ। এখানে আমি দুজনের প্রসঙ্গ এখানে আনতে চাইবো, আর্জেন্টিনার লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজের কথা। আপনার কি এই দুজনকে নিয়ে কিছু বলবার রয়েছে? মানে কেন যেন মনে হচ্ছে আর্জেন্টিনার সবাই বলছে মেসি কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা, কি মনে হচ্ছে? অবশ্যই মেসি কেন্দ্রিক, এটা পুরো আপনার এখন পর্যন্ত যে কয়টা ম্যাচ হয়েছে, 4টা ম্যাচে মেসি গোল করেছেন, 6টা গোল করেছেন তিনি, সবগুলো মিলিয়ে এই ম্যাচেও বাকি দুজন গোল করেছেন, কিন্তু মেসি প্রথম গোলটা করেছিলেন। আর আপনি লাউতারো মার্টিনেজ আর আলভারেজের কথা বলেন, দে আর আউট অফ ফর্ম, আজকে পুরোপুরি কিন্তু আউট অফ ফর্ম। লাউতারো মার্টিনেজ আগের ম্যাচে একটা গোল করেছেন, কিন্তু এই ম্যাচে তাকে দেখে যে মনে হয়েছে শুধু দৌড়াদৌড়ি করা ছাড়া আর তাকে আমি কোনো দেখতে পারিনি, 2-1টা বল টাচ করেছেন কিন্তু কোনোটাই আপনি ভালো পাস দিতে পারেননি। লিসান্দ্রো মার্টিনেজ কিছুটা ফর্মে আছে, বিকজ তাকে আমরা দেখেছি যে তিনিও সেকেন্ড গোলটা করেছেন। লিসান্দ্রো মার্টিনেজ দুর্দান্ত ফর্মে আছেন, তিনি কিন্তু গোলটা প্রথম যে আপনার যে পাস যেটা ছিল, লং বল পাস যেটা ছিল, মিডফিল্ড থেকে তিনি লং বল পাস দিয়েছেন মেসিকে, এবং মেসি সেটা ধরে বাঁ পায়ে ধরে যা শুধু ওয়ান টাচে নিয়েছেন এবং ভলি করে পরের যে 1 সেকেন্ডের মধ্যে গোলটা করেছেন। দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক গোল, নো ডাউট ফ্যান্টাস্টিক। এবং কায়সার ভাই, মানে এই দারুণ যে ম্যাচটা দেখেছি, এইটা নিয়ে আমি আরো কথা বলতে চাই, কিন্তু আমাদের ছোট একটি বিরতি নিতে হবে। দর্শক, রেইজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারি সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কিছুক্ষণ পরে ফিরছি, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম রেইজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারি সৌজন্যে কিক অফ অনুষ্ঠানে। আমরা তো আলোচনাই করছিলাম যে এক্সাইটমেন্টে ফর্মের কথা বলছিলাম, যে দারুণ ম্যাচটা দেখলাম আর্জেন্টিনা এবং কেপ ভার্দের মধ্যে, তো ফর্মের ব্যাপারটা জানতে চাইবো, যেটি আপনি বলছিলেন যে ফর্মে যদি থাকতো তাহলে কি
মানে আর্জেন্টিনার যেরকম পারফরমেন্স দেখছি মেসি কেন্দ্রিক, সেটা থেকে কিছুটা বেরিয়ে আসতে তা তো পারতেন অবশ্যই, কিনা? কারণটা হলো যে আপনি টিম গেম, এটা টিম গেম। এখানে আপনি শুধুমাত্র প্রত্যেক ম্যাচে একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে যদি আপনি মানে ভরসা করে থাকেন, সেই খেলোয়াড় যদি কোনো কারণে একটু ইনজুরিতে পড়েন অথবা তিনি যদি সেদিন তার ফর্মে না থাকেন, তাহলে তো পুরো দলটা একদম পুরো কানা হয়ে যাবে। আর্জেন্টিনার দলটা কিন্তু তাই হয়েছে এই ম্যাচে, সেটা ভালোভাবে কিন্তু স্পষ্টভাবে চোখে পড়েছে। আপনি মিডফিল্ডে যেরকমভাবে আপনার ক্রিয়েটিভিটি প্রয়োজন ছিল, যেরকমভাবে আপনার স্পার্ক প্রয়োজন ছিল, সেরকম স্পার্ক কিন্তু করতে পারেনি, সেরকমভাবে আপনি মিডফিল্ড জ্বলে উঠতে পারেনি। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে সামনের দুজন খেলোয়াড় যারা রয়েছেন, আলভারেজ এবং লাউতারো মার্তিনেজ, তারা ধরেন আপনি গোল করার জন্য তাদেরকে নামানো হয়েছে এবং তারা এই ম্যাচে মোটেও ভালো পারফরমেন্স করতে পারেননি। এবং এর আগেও তারা যে ভালো পারফরমেন্স করেছেন তাও কিন্তু না, তাদের পারফরমেন্সগুলো অফ ফর্মগুলো ঢাকা পড়ে যাচ্ছে একটাই কারণে শুধু মিম, সেটা হলো যে আপনি মেসি ভালো পারফরমেন্স করে দিচ্ছেন। তো মেসি কেন্দ্রিক পুরোপুরি আর্জেন্টিনা সবসময় তাই থাকে। আর্জেন্টিনা মেসিকে কেন্দ্র করেই কিন্তু মাস্টার প্ল্যান করেন স্কালোনি, কিন্তু শুধুমাত্র একজন খেলোয়াড়ের উপর নির্ভর করে যদি আপনি মানে ভরসা করেন, তাহলে কিন্তু যে কোনো দিন বিপদে পড়ে যেতে পারেন যখন আপনি সমান শক্তির দলের সঙ্গে পড়বেন। আর্জেন্টিনার সৌভাগ্যের বিষয়টা হলো যে আর্জেন্টিনা এখন পর্যন্ত কিন্তু তাদের চেয়ে র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দলগুলো এবং অনেক কম শক্তির দলগুলোর বিরুদ্ধে কিন্তু খেলেছে। আলজেরিয়ার বিরুদ্ধে খেলেছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে, জর্ডানের বিরুদ্ধে খেলেছে এবং সর্বশেষ কেপ ভার্দের বিরুদ্ধে খেলেছে। যেটা আপনি বললেন যে তাদের র্যাঙ্কিং হলো 64 এবং তারা এই বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে এসেছে, সেই তারাই কিন্তু আর্জেন্টিনাকে এক অর্থে নাকানি চুবানি খাইয়ে দিয়েছে। তো কেপ ভার্দের মতো দল যখন আর্জেন্টিনাকে এরকমভাবে একেবারে কাঁপুনি ধরিয়ে দিতে পারে, তাহলে যারা সমশক্তি দলগুলো রয়েছে তাদের সামনে তো এই আর্জেন্টিনাকে আমি নিয়ে খুব একটা মানে আস্থা দেখছি না মোটামুটি। গত বিশ্বকাপে তারা যেরকমভাবে একটা স্পিড ছিল, যেরকমভাবে একটা মানে মানে ব্যাটেল স্টেট ছিল তাদের মধ্যে, যে যুদ্ধ করার একটা তাগিদ ছিল, দেখে মনে হচ্ছিল যে ইয়েস, যে গো ফর কিল। তারা মনে হচ্ছিল যে তারা এটা যুদ্ধটা জেতার জন্য এসেছে, জেতার যে জেদ ছিল, আমি অন্তত এই দলের মধ্যে ম্যাক্সিমাম সময় কিন্তু এখন পর্যন্ত পাইনি, শুধুমাত্র একজন ছাড়া এই ভাইবটুকু পাইনি, শুধুমাত্র একজন ছাড়া, এবং তিনি মেসি। তিনি গোল করছেন, তিনি দলকে জেতাচ্ছেন এবং এই ম্যাচে তিনিও কিন্তু ম্যান অফ দি ম্যাচ হয়েছেন। তো সেক্ষেত্রে যেহেতু বললেন যে আমরা খুব একটা আস্থা পাচ্ছি না আর্জেন্টিনাকে নিয়ে, এবং নেক্সট ম্যাচ যদি বলি রাউন্ড অফ 16-এ মিশরের মুখোমুখি তারা হবে, বিকজ মিশর অস্ট্রেলিয়ার ম্যাচটাতে কিন্তু 4-2 গোলে কিন্তু মিশর জিতেছে মোহাম্মদ সালাহ। তো সেই ম্যাচটি নিয়ে একটু জানতে চাইবো যে আসলে তাহলে মিশরের সাথে তো সামনে আর্জেন্টিনা, তো সেক্ষেত্রে কিরকম মনে হচ্ছে? না, মিশর কিন্তু সেই ম্যাচে গোল দিয়েছিল, আগে অস্ট্রেলিয়াকে গোল দিয়েছিল এবং অস্ট্রেলিয়া পরে গোলটা শোধ করেছে। গোলটা শোধ হয়েছে কিন্তু আপনার আত্মঘাতী গোলে, এবং যিনি আত্মঘাতী গোল মানে দিয়েছেন এই ভদ্রলোক কিন্তু এর আগের ম্যাচেও কিন্তু আত্মঘাতী গোল করেছিলেন একটা, মানে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিনি কোনো গোল কিছু করতে পারেননি, গোল বাঁচাতে পারেননি, কিন্তু দুটো আত্মঘাতী গোল করেছেন। এটা কিন্তু এই বিশ্বকাপের রেকর্ড এখন পর্যন্ত। এখন খুব সম্ভবত 14টার মতো আত্মঘাতী গোল হয়েছে এই বিশ্বকাপে এখন পর্যন্ত, যেটা এই বিশ্বকাপের রেকর্ড। এর আগে ছিল খুব সম্ভবত 12টার মতো। আর ফিরি মিশরের কথায়, মিশর সেই ম্যাচে খারাপ পারফরমেন্স করছে তা বলা যাবে না, কিন্তু তারপরেও তাদের এই ম্যাচটা নির্দিষ্ট সময়ের মধ্যে জেতাটা উচিত ছিল। তারা বেশি মাত্রায় আক্রমণে বেশি মাত্রায় ছিল, খুবই অ্যাটাকিং প্লেয়ারে ম্যাচ খেলেছিল, কিন্তু তারপরেও সেই ম্যাচটা আপনার টাই ব্রেকারে গিয়েছে। টাই ব্রেকারে তারা জিতে নিয়েছে 4-2 গোলে। আর টাই ব্রেকার এনি ওয়ানস গেম। তারপরে আমার কাছে মনে হচ্ছে যে আপনার রাউন্ড অফ 16-এ মিশর যে আর্জেন্টিনার প্রতিপক্ষ হচ্ছে, আর্জেন্টিনার জন্য একটা বড় সমস্যা হতে পারে সেখানে মোহাম্মদ সালাহ, তার ফর্ম, তার খেলা এবং মিশরের যে আপনার টোটাল যে এক ধরনের ঝাঁপিয়ে পড়ে জেতার যে একটা জেদ মিশরের মধ্যে, এটা কিন্তু আমি দেখেছি বেশ ডমিনেটিং দেখেছি। সো আর্জেন্টিনার জন্য একটা বড়, কেপ ভার্দের বিরুদ্ধে আর্জেন্টিনা যে স্ট্র্যাটেজি নিয়ে খেলেছে, যে খেলোয়াড়রা যে অফ ফর্মে ছিলেন, তারা যে স্পার্ক করতে পারেননি, মিডফিল্ড স্পার্ক করতে পারেনি, মিডফিল্ড জ্বলে উঠতে পারেনি, সবকিছু মিলে এই ধরনের ফুটবল যদি খেলে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে মিশরের সামনে আর্জেন্টিনার জন্য বড় বিপদ অপেক্ষা করছে। আর্জেন্টিনার জন্য আর একটা মাইনাস পয়েন্ট হলো যে এই ম্যাচে তাদের অন্তত 3জন খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। আপনি দেখেছেন যে মেদিনা কিন্তু আপনার ওই শট নিতে গিয়ে কাফ মাসেলের আপনার ক্র্যাম্প হয়েছে। এর কারণটা হলো যে মিয়ামিতে কিন্তু প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে যখন আপনি 120 মিনিট খেলবেন, সেখানে কিন্তু আপনার দেখবেন যে আপনার ওই কাফ মাসেলে ক্র্যাম্প হবে, আপনার থাইতে ক্র্যাম্প হয়ে যেতে পারে। এটা হবেই, গরমের জন্য এটা অনেক সময় হয়, ডিহাইড্রেশনের কারণে হয়ে যায়। বাট আমার কাছে মনে হচ্ছে যে এই 3জন খেলোয়াড় যদি দেখলাম কোচ নিজে বলছেন যে 3জন এখন পর্যন্ত ইনজুরিতে পড়েছেন এই ধরনের, তো সেই 3জন খেলোয়াড় যদি ইনজুরি থেকে ফিট না হতে পারেন, তাহলে কোচকে কিন্তু আবার নতুন করে তার একাদশ সাজাতে হবে। এবং ছোট করে একটু বলে রাখি যে এর আগে যতগুলো ম্যাচ ছিল আর্জেন্টিনা প্র্যাকটিসে তারা নামেনি, ঠিক আছে, তো তারা ডিরেক্ট মাঠে যেয়ে খেলেছে। তো কালকে একমাত্র কেপ ভার্দের জন্য তারা অনুশীলন করেছেন এবং ঠিক টাইমে 6টায় তারা পৌঁছেছে মাঠে এবং তারা অনুশীলন করেছেন। তো বোঝা যাচ্ছিল বেশ চাপে ছিল কেপ ভার্দেকে নিয়ে। আমি আরেকটু প্রশ্নে আসতে চাই,
হ্যাঁ ছোট্ট করে এটা শেষ করে আমি পরে আজকে রাতে জিনিসটা ম্যাচে হলো যে চলে যাব। প্র্যাকটিস অনেক সময় করেন না কোচ, কারণটা হলো যে তারা একটু দেখেন যে আপনি ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা দেখেন। আপনি যখনই 3টা ম্যাচ খেলে ফেলেছেন তখন আপনাকে একটু ওয়ার্কলোড ম্যানেজমেন্টটাও দেখতে হবে, নইলে আপনার রিকভারি করতে পারবেন না ফুটবলাররা। এই কারণে তারা সেই সময় যে প্র্যাকটিস করেন না, কিন্তু সেই সময়টা তারা যেটা করেন সেটা হলো যে আপনার ওই টিস্যুগুলা বা আপনি পায়ের টিস্যুগুলা বা পায়ের পেশিগুলো যাতে আপনি সতেজ থাকেন, ওটার একটা ব্যাপার তখন ওটার থাকে। একটা ব্যাপার আমি আজকের ম্যাচে যেতে চাই কায়সার ভাই। আজকেও আরেকটা হাই ভোল্টেজ ম্যাচ আছে, রাউন্ড অফ 16 যেহেতু শুরু হয়ে গেছে, মরক্কো এবং কানাডা। এই ম্যাচটা নিয়ে একটু জানতে চাইবো আপনার প্রেডিকশন। মরক্কো এখানে অবশ্যই আপনি ফার্ম ফেভারিট হিসেবে খেলবে, কারণটা হলো যে মরক্কো এই গত বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছিল, আর কানাডা এই প্রথমবারের মতো নকআউট পর্বে খেলছে। যদিও তাদের আপনার প্রথম রাউন্ডে তারা দুর্দান্ত পারফরমেন্স করেছে, বেশ কয়েকটা মানে 3টা ম্যাচই তারা দারুণ খেলেছে, একটা হ্যাট্রিকও তাদের রয়েছে। তো আলফানসো ডেভিস এবং জোনাথন ডেভিস এই দুজনেই যদি ফিট থাকেন, আলফানসো ডেভিস আমি জানি যে এখন পর্যন্ত তিনি ফিট হতে পারেননি, তবে এই দুই ডেভিস যদি ফিট থাকেন তাহলে মরক্কোর জন্য একটা বড় সমস্যা হতে পারে। তারপর আমি মনে করি যে মরক্কো যেরকমভাবে আপনি ব্রাজিলের সাথে যে ম্যাচটা খেলেছে এবং রাউন্ড অফ 32-তে যে ম্যাচটা তারা যে পারফরমেন্সটা করেছে, যদিও সেই ম্যাচটা তারা জিতেছিল আপনার টাই ব্রেকারে, কিন্তু এখানে তারা যদি সেরকম পারফরমেন্স দেখাতে পারে তাহলে আপনি আমার কাছে মনে হচ্ছে না যে কানাডা এখানে মরক্কোর জন্য বড় কোনো বাধা হতে পারে। এখানে ফার্ম ফেভারিট হিসেবে মরক্কো নামছে। তবে কানাডা যেটি বললাম যে কানাডার ভালো ফর্মে রয়েছে, তারা আপনার মানে বলা যাচ্ছে না আমরা কি 50-50 রাখছি তাহলে? না না, আমি 50-50 রাখবো না, আমি এখানে 70-30 রাখবো। 70 আপনার মরক্কো আর 30 রাখবো আর কি। একটা ম্যাচের বেশ প্রসঙ্গ এখানে না আনলেই না আমাদের একেবারে শেষ পর্যায়ে। সেটা ম্যাচটা ছিল খুব ইম্পর্টেন্ট একটা ম্যাচ, যদিও আমরা এই এক্সাইটমেন্টে কিন্তু এই ম্যাচটা ভুলে গেছি। সেটা হচ্ছে কলম্বিয়া এন্ড ঘানার ম্যাচটা। এটা নিয়ে ছোট্ট করে জানতে চাইবো। দুদলই কিন্তু সমান শক্তি দিয়ে খেলে। এখানে প্রচুর দেখলাম যে ফাউল হয়েছে এবং প্রচুর ধাক্কাধাক্কি খেলা হয়েছে, তারপরেও এখানে কলম্বিয়া জিতেছে, কারণটা তাদের অভিজ্ঞতার কারণে তারা জিতেছে। 1-0 গোলে ম্যাচটা জিতেছে তারা। এই খেলাটা খুব একটা যে আপনার একটাই লক্ষ্য, সেটা হলো যে এই খেলার যারা আপনার জিতবেন তারা প্রতিপক্ষ কারা হবে সেটাই একটা চিন্তা ছিল, এছাড়া আর কোনো কিছু না। তবে ম্যাচটা কি বলে খুব যে একটা এক্সাইটিং হয়েছে এটা আমার কাছে মনে হয়নি সেরকমভাবে। এবং আগের ম্যাচটা যে দেখে আমরা যেরকমভাবে টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে 120 মিনিট পর্যন্ত হয়েছে, টাই ব্রেকারের জন্য অপেক্ষা করছি, অন্তত এই ম্যাচটা টাই ব্রেকারে আমাদেরকে নিয়ে যেতে পারেনি, সেটাই স্বস্তির বিষয়। বাহ, একদম মানে আমার তো মনে হচ্ছে যে এরকম রাউন্ড অফ 16-এ আরো দারুণ কিছু চমক অবশ্যই দারুণ দেখবেন। এবং আপনি দেখবেন যে বড় দলগুলোর অনেকেরই চলে যাবে। আপনি দেখবেন যে বড় যে দলগুলো রয়েছে সেই দলগুলোর মধ্যে কিন্তু আপনি যে দলগুলি বিশ্বকাপ জিততে এসেছে, আপনি এখন কিন্তু আমরা সবসময় বলি যে নকআউটটা হলো যে আপনি একদল হাসবে একদল কাঁদবে। আপনি এখানে দেখবেন যে এখন যে দলগুলো যাচ্ছে সেই দলগুলো হলো র্যাঙ্কিংয়ে একটু পিছিয়ে থাকা দল, কিন্তু আপনি কিছুদিন পরেই দেখবেন যে আপনি হয়তো আর্জেন্টিনা চলে যাবে, ব্রাজিলও হয়তো আউট হয়ে যেতে পারে, আপনি ইংল্যান্ডও আউট হয়ে যেতে পারে। প্রচুর মানে আনএক্সপেক্টেড সবকিছু হচ্ছে। তো সেদিক থেকে যেহেতু ফ্রান্স প্যারাগুয়ের ম্যাচ আছে, ছোট্ট করে একদম এক লাইনে প্রেডিকশন জানতে চাইবো, আনএক্সপেক্টেড কিছু ঘটতে পারে? ফ্রান্স দুর্দান্ত খেলছে, তাদেরকে বিট করার মতো এখন পর্যন্ত কোনো টিম আমি দেখিনি, এই বিশ্বকাপে কোনো টিমকে দেখিনি। এবং ফ্রান্স প্যারাগুয়ের সাথে সেই প্লেয়ারে যদি খেলতে পারে তাহলে প্যারাগুয়ে কিন্তু আজকের এই ম্যাচে উড়ে যাবে ফ্রান্সের সামনে। কারণ ফ্রান্সের যে আপনার অ্যাটাকিং জোন এবং মিডফিল্ড, এটার সমকক্ষ এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো দলকেই আমি সেরকমভাবে দেখতে পাইনি। এদেরকে আটকানোর মতো ক্ষমতা আমার মনে হয় না এই কোনো দলের এই পর্যন্ত নাই। ফ্রান্সকে আটকাতে হলে অন্তত দু দলকে একসাথে হয়ে খেলতে হবে, নাহলে ফ্রান্সকে আটকানো যাবে না। যে মুডে তারা খেলছে এবং যে মেজাজে তারা রয়েছে, গত ম্যাচে তারা তো এক্সেলেন্ট পারফরমেন্স করছে। আর ফ্রান্সের সবচেয়ে বড় শক্তির বিষয়টা হলো জাস্ট আর্জেন্টিনার যেটা দুর্বলতা, ফ্রান্সের সেটা শক্তি। আর্জেন্টিনার দুর্বলতা হলো যে তারা মেসি কেন্দ্রিক দল, ফ্রান্স কিন্তু এমবাপ্পে কেন্দ্রিক দল না। ওসমান দেম্বেলে রয়েছেন, এলিসে রয়েছেন, দুর্দান্ত ফর্মে রয়েছেন, এমবাপ্পে নিজে, সবাই বেশ ভালো গোল করছেন, ফর্মে রয়েছেন। সো ফ্রান্স আনবিটেবল টিম হয়ে যাচ্ছে। একদম আনডাউটেডলি ফ্রান্স থাকছে হট ফেভারিট। থ্যাংক ইউ সো মাচ কায়সার ভাই, থ্যাংক ইউ। ধন্যবাদ। দর্শক, রেজ এবং HQ লিথিয়াম আয়ন ব্যাটারি সৌজন্যে কিক অফ অনুষ্ঠানটি আজকে এই পর্যন্তই থাকছে। ফুটবল বিশ্বকাপের প্রতিটি ম্যাচের চুলচেরা বিশ্লেষণ নিয়ে দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ফুটবল উন্মাদনায় মাতুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।